কথায় বলা যেতেই পারে আগুনে ফর্মে অমিত শাহ। আসলে নিজের সমূর্তি ধারণ করলে যে কি জিনিস হতে পারেন অমিত শাহ, সেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী বিরোধীরা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন। দিল্লি নিয়ে একটা টেনশন ছিল, সেই দিল্লিতে ঐতিহাসিক জয় এসেছে এবং তারপর গত 48 ঘন্টায় অমিত শাহজি যে রূপ দেখিয়েছেন তাতে বিরোধীরা তো ছারখার হয়েই যাচ্ছে, এমনকি রেয়াত করছেন না নিজের দলের নেতা কর্মীদেরও। আসলে যে কোনো রকমের কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গেলে একটা রাজনৈতিক স্থিতাবস্থার দরকার হয়। এবং 2024 সালের যখন 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল বেরোলো, 240 আসনে থেমে গেল বিজেপি এবং চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার দুজনের উপর ভর করে সরকারটা তৈরি করতে হলো, তখন অনেক কথা বলা হচ্ছে। বিরোধীরা হেরে গিয়েও যুদ্ধজয়ের উল্লাস করছেন এবং বলছেন যে এই সরকার নাকি 5টা বছরও টিকবে না এবং যে কোনো দিন এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার পাল্টি দেবেন। চেষ্টা হয়েছিল তাদের পাল্টি দেওয়ানোর, তারা নাকি ইন্ডি জোটে চলে আসবেন এবং তারা সরকার গড়বেন। তখন বিজেপির কি হবে? এরপর এক এক করে আমরা দেখলাম হরিয়ানাতে একদম হারা ম্যাচ জিতে এলেন। তারপর মহারাষ্ট্র, সেখানে উদ্ধব ঠাকরে শরদ পাওয়ারদের একদম স্ম্যাশ করে দিলেন এবং যে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল বিজেপি, সেটাকেও ঐতিহাসিক বলা যেতে পারে। এরপর একটা ছোট্ট কাঁটা ছিল কিন্তু বড্ড বেশি খচখচ করছিল, তার নাম অরবিন্দ কেজরিওয়াল। একটা ছোট্ট পুচকে রাজ্য দিল্লি, যার অর্ধেকটা শক্তি রয়েছে, কিন্তু সেখানকার মুখ্যমন্ত্রী হয়েই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন। কি না কি ভাষায় এই অমিত শাহজি এই নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছিলেন, সেই কাঁটাটাও উপড়ে ফেলার দরকার ছিল, করে ফেলেছেন। ফলে একটা স্টেবিলিটি এসে গেছে। হ্যাঁ, এই সরকার 5 বছর টিকবে না এই কথা বলার মতো কিছু নেই, বরং বরং যারা এদের এতদিন গুণগান করছিলেন এই ইন্ডি জোটের, তারা এখন থেকেই 2029 নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছেন। মাঝখানে 6 মাসের গ্যাপ, তারপর বিহারের ইলেকশন, কিন্তু যে হাওয়া তৈরি হয়ে গেছে, নীতিশ কুমারের পক্ষে আর পাল্টিবাজি দেওয়া সম্ভব নয়। উল্টো দিকে সেখানে অনেক বেশি বার্গেনিং এর জায়গায় থাকবে বিজেপি। ফলে স্টেবিলিটিটা এসে গেছে। আর তাই গত 48 ঘন্টায় একের পর এক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহজি এবং আগামী দিনে আরও যে ভয়ঙ্কর রূপটা দেখা যাবে সেই ইঙ্গিতটাও তিনি স্পষ্ট করে দিচ্ছেন এবং তার মধ্যে বাংলাটাও আছে। কি কি করেছেন এবং কি কি করতে চলেছেন এক এক করে আপনাদের সামনে নিয়ে আসবো সেগুলো। প্রথমেই যে কড়া সিদ্ধান্তটা নিয়েছেন, যেটা দীর্ঘদিন ধরেই এই কংগ্রেস বলুন এই তৃণমূল কংগ্রেস বলুন যেটা নিয়ে লাফালাফি করছিল, সেই মণিপুরকে এবার একদম পার্মানেন্টলি ঠান্ডা করার ব্যবস্থা করেছেন। মণিপুরের মুখ্যমন্ত্রী ছিলেন বীরেন সিংকে কিন্তু তিনি দিল্লিতে ডেকে পাঠান এবং সেখানে মাত্র 15 মিনিটের একটা বৈঠক হয়। এই শর্ট মিটিং এর পরই বীরেন সিং আবারও মণিপুরে ফেরত যান, সঙ্গে যান সম্বিত পাত্র, বিজেপির মুখপাত্র এবং নেতা, এবং তারপরেই তিনি রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফাটা জমা দেন। অর্থাৎ এটা থেকে পরিষ্কার মণিপুর নতুন মুখ্যমন্ত্রী পেতে চাইছে। আসলে মণিপুর দীর্ঘদিন ধরেই জ্বলছে এবং সেখানে দুই সম্প্রদায়ের যে লড়াই, তার মূল জায়গাটা, মূল ভিত্তিটাই হচ্ছে ওই ড্রাগ মাফিয়া র্যাকেট, যেটা কংগ্রেস আমলে আমদানি হয়েছিল এবং সেখানে ধীরে 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 সেটা বাড়তে থাকে। সেটাকে অনেকভাবে অনেকটা করে আটকানো হয়েছিল, কিন্তু কিছুটা ডামাডোল সেখানে তৈরি করে দিয়েছে, আবার নতুন করে কিছুটা পাওয়ার নিয়ে এসছে এবং সেই র্যাকেটটাকে অ্যাক্টিভেট করা হয়েছিল। সেখান থেকে সমস্ত সমস্যার সূত্রপাত হয়েছিল এবং বীরেন সিংকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তিনি পারছিলেন না। ফলে বিজেপির যে বিধায়কদের দল রয়েছে মণিপুরে, তারাই কিন্তু বীরেন সিং এর এগেনস্টে চলে গিয়েছিলেন। তারা চাইছিলেন যোগী আদিত্যনাথ বা হিমন্ত বিশ্ব শর্মা বা দেবেন্দ্র ফডনবিস, এই টাইপের কোনো একজন কড়া লিডার, যিনি এক ধাক্কায় সমস্ত কিছু সেটেল করে দিতে পারেন। আর তাই দিল্লি ইলেকশনটার জন্য অপেক্ষা ছিল। যে মুহূর্তে ফলাফল এসে গেছে, ফার্স্ট স্টেপ বীরেন সিংকে ডেকে পাঠিয়েছেন এবং বলেছেন গিয়ে পদত্যাগ করো। পদত্যাগ করছেন বীরেন সিং। মণিপুর নতুন মুখ্যমন্ত্রী পাবে এবং সেখানে সেখানে কিন্তু এবার অপারেশন অমিত শাহ শুরু হবে এবং সেটা হলে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা, এই যে ড্রাগ মাফিয়ার র্যাকেট, সমস্ত কিছু কিন্তু ভেঙে চুরে শেষ হবে। মণিপুর নিয়ে বড় বড় আপডেট আসছে ন্যাশনাল মিডিয়ায়, আলাদা এপিসোড করবো, ডিটেলসে বলবো, কেননা এই এপিসোডে অনেকগুলো খবর দেওয়া আছে। 1 নম্বর গেল মণিপুর। মণিপুরের পর সব থেকে বড় যে সিদ্ধান্তটা তিনি নিয়েছেন সেটা হচ্ছে মাওবাদী নিকেশ অভিযান। 12 ঘন্টার টান অপারেশন কোথায় হয়েছে? যেটুকুনি জানা যাচ্ছে যে ছত্তিশগড়ের বিজাপুরের ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, সেখানে মাওবাদীদের একটা মহা বৈঠক হচ্ছিল। 50 জন মতো মাওবাদী সেখানে জড়ো হয়েছিল, ইন্টেল এসেছিল এবং সেখানে 12 ঘন্টা ধরে এই মাওবাদী নিকেশ অভিযান চলে। 12 ঘন্টা অপারেশনের শেষে 31 জন মাওবাদীকে নিকেশ করে দিয়েছে ভারতীয় বাহিনী, কিন্তু আনফর্চুনেটলি 2 জন জওয়ান সেখানে শহীদ হয়ে গেছেন।
কিন্তু যেটা হয়েছে, এই 31 জন যে নিকেশ হয়েছে মাওবাদী, তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। আর এরপরই হুঙ্কারটা ছেড়েছেন অমিত শাহজি। তিনি বলেছেন 2026-এর 31শে মার্চ, অর্থাৎ 13 মাস সময় নেবেন, এটা ফেব্রুয়ারি 2025, 2026-এর 31শে মার্চ দেশ থেকে নকশালবাদকে নির্মূল করা হবে এবং তার জন্য যা যা করার সেইটা করা হবে। কেন এটা খুব গুরুত্বপূর্ণ? কেননা দেখুন, এই নকশালদের যখন মারা হয়, তারা যখন এসে মানুষ মারে তখন সেটা মানবতাবাদ, আর যখনই নকশালদের মারা হয় তখন সেটা মানবতাবাদের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। আরবান নকশালরা, বামপন্থীরা এটা নিয়ে বড় রকমের বাওয়াল করে। কিন্তু যে রাজনৈতিক স্থিতাবস্থা এখন দেশে তৈরি হয়েছে, সেখানে এই আরবান নকশালদেরও মুখে কুলু পেটে গেছে এবং সেই জায়গাটাকেই তুলে ধরছেন অমিত শাহজি। এবং নকশালদের শেষ করে তিনি ছাড়বেন, 13টা মাস তিনি দেশবাসীর কাছ থেকে সময় চেয়ে নিচ্ছেন। ফলে আগামী দিনে নকশাল বিরোধী যে অভিযান ভারতীয় বাহিনীর, সেটা কিন্তু বহু বহু পরিমাণে বৃদ্ধি পাবে, সেই সম্বন্ধে সকলেই নিশ্চিত। এবার যখন এই নকশালবাদ নিয়ে কথা হচ্ছে, তখন আর একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে। এই দিল্লি ইলেকশনের ফলাফল সামনে আসার পরই জম্মু কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী আছেন, সেই ওমর আবদুল্লাহ, তাকে ডেকে পাঠিয়েছিলেন অমিত শাহজি। তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন এইচএমও অফিসে। এবার মজার ব্যাপার হচ্ছে, এই ওমর আবদুল্লাহ কিন্তু ইন্ডি জোটের শরিক। কিন্তু রিসেন্টলি যখন নরেন্দ্র মোদী গিয়েছিলেন ওই টানেলের উদ্বোধনে, তখন তার ভূয়সী প্রশংসা করেছেন। এবং এই দিল্লি ফলাফলের দিন ওমর আবদুল্লাহ একটা টুইট করেছিলেন যে লড়ো, আরো বেশি নিজেদের মধ্যে লড়ো, এই বিজেপির সঙ্গে পাঙ্গা নিয়ে পারা যাবে না। যে কেন এই ওমর আবদুল্লাহকে ডেকে পাঠানো হলো? দেখুন, কাশ্মীরের যা সংখ্যালঘু ইকুয়েশন আছে, সেখানে বিজেপি প্রধান বিরোধী দলের জায়গায় আসতে পারে, কিন্তু সরকারে আসতে তাদের এখনো বেশ কয়েকটা টার্ম হয়তো লাগতে পারে। একটা টার্ম তো লাগবেই, দুটো টার্মও লাগতে পারে, সেরকম মনে করা হচ্ছে। ফলে এই জায়গায় যারা ন্যাশনাল কনফারেন্স, অর্থাৎ ওমর আবদুল্লাহর দল, তাদের উপরই কিন্তু ডিপেন্ড করতে হবে। কিন্তু জম্মু কাশ্মীর এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট একটা রোল হয়ে যাচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে। সেখান থেকে কিছুদিন আগেই জঙ্গি গোষ্ঠীরা আবার এন্ট্রি নিতে শুরু করেছে, এবং এবং সেখান থেকে নরেন্দ্র মোদী অমিত শাহের নামে হুঙ্কার ছাড়া হচ্ছে। শোনা যাচ্ছে ওই প্যালেস্তাইনের গাজাতে ধাক্কা খাওয়ার পর হামাস পাকিস্তানের মধ্যে দিয়ে চলে আসছে, এবং কাশ্মীরে এসে তারা নাকি সুড়ঙ্গ বানাবে, সেখান দিয়ে ভারতে প্রবেশ করবে এবং ভারতে নাশকতামূলক কাজ করবে। ফলে আগামী দিনে টেররিস্ট অ্যাক্টিভিটি জম্মু কাশ্মীরে বহু পরিমাণে বৃদ্ধি পেতে পারে। এই জায়গায় যদি জম্মু কাশ্মীরের রাজ্য সরকার কেন্দ্র সরকারের সঙ্গে অ্যালাইন না থাকে, তাদের সঙ্গে কোলাবোরেশনে কাজ না করে, এই এই অভিযানটা চালানো, এই জঙ্গিদের থামানো কিন্তু একটু মুশকিল হয়ে যাবে। ফলে ওমর আবদুল্লাহকে ডেকে পাঠিয়েছিলেন এবং সেখানে দীর্ঘ বৈঠক হয়েছে। মূলত কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রক কাজ করতে চাইছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু যারা জাতীয় রাজনীতি কভার করেন সেই সাংবাদিকরা বলছেন, এর আড়ালে অন্য একটা আলোচনাও হয়ে গেছে। সেটা হচ্ছে যে ওমর আবদুল্লাহকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে দেখো ভাই, তোমাদের ইন্ডিজোট ফিনিশ, ইন্ডিজোট আর কিছু নেই তোমাদের। আগামী দিনে তোমরা যদি সেই ইন্ডিজোটের দিকেই থাকো বা ওই দিকে চরম বিরোধিতার দিকে থাকো, তাহলে তাহলে কিন্তু তার ফল তোমাদের ভুগতে হবে। রাদার তুমি তোমার মতো রাজ্য চালাও, আমরা আমাদের মতো কেন্দ্র চালাই, দুজনে কোলাবোরেশনে কাজ করি, ফেডারেল স্ট্রাকচারকে সম্মান করি, কেউ কারোর পথে কাঁটা হবো না। এবং বিশেষ করে জঙ্গিমূলক অপারেশন, যেটা ভারতের নিরাপত্তার খাতিরে অত্যন্ত জরুরি, সেই জায়গায় কেন্দ্র যা যা পদক্ষেপ নেবে সেখানে কোনো রকম কোনো বাধা সৃষ্টি করবে না, সাহায্যের হাতটা বাড়াও। না হলে না হলে এখানে কি হবে সেটা আমি কিছু বলতে পারছি না। এই ধরনের কোনো কড়া আলোচনা হয়েছে এবং ওমর আবদুল্লাহ সেটাতে সহমত পোষণ করেছেন। অর্থাৎ ইন্ডিজোট যে ভেঙে ছত্রখান হচ্ছে, এবং যারা ইন্ডিজোটের মধ্যে ছিলেন কিন্তু এখন অন্য রাজ্য দখল করেছেন, তারা যে ধীরে ধীরে অমিত শাহজির পক্ষে, এনডিএর পক্ষে আসছেন, এই জায়গাটা, এই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। এরপর এরপর আর একটা জিনিস যেটা নিয়ে গতকালই আমি প্রতিবেদন করেছিলাম, কিন্তু সেই জায়গাটা আরো চড়া সুরে দানা মারতে শুরু করেছে। সেটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব কি এবার বকলমে অমিত শাহজি চালাবেন? কেন? কেননা ভগবত মান, তিনি পাঞ্জাবের যিনি মুখ্যমন্ত্রী, আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী, তিনি অমিত শাহজির সঙ্গে কন্ট্যাক্টে আছেন। এই নিয়ে গতকাল থেকেই চর্চা শুরু হয়ে গেছে। এবার যেটা শোনা যাচ্ছে যে দিল্লি হেরে যাওয়ার পর দিল্লি চ্যাপ্টার আম আদমি পার্টির জন্য কার্যত ক্লোজ হয়ে গেছে। এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল বোকার মতো গিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়তো সাজবেন না, কিন্তু এখন যে অবস্থাটা ভগবান মানের হয়ে আছে, তার থেকেও খারাপ অবস্থা করে ছেড়ে দেবেন। তার কি সেই অবস্থাটা? সেটা হচ্ছে এই ভগবান মান নামেই হচ্ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, কিন্তু বকলমে রাজ্যটা চালান অরবিন্দ কেজরিওয়াল। তার যারা নিজস্ব পেটোয়া অফিসার আছে তাদেরকেই পাঞ্জাবে পাঠিয়ে দিয়েছেন, তাদের থ্রু দিয়ে পুরো পাঞ্জাবের ডিসিশনটা নেওয়া হয়।
মানে আলটিমেটলি পাঞ্জাবে যা ডিসিশন নেওয়া হচ্ছে, যা কিছু কাজ করা হচ্ছে, সব অরবিন্দ কেজরিওয়াল করছে। তার ভালো হলে তার শ্রেয়টা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের কাছে, কিন্তু খারাপ হলে তার মুখ হয়ে যাচ্ছেন ভগবান মান। আর এই জায়গাটাতেই ভগবান মানও খুব ভালো করে জানেন যে আগামী দিনে 2027 যে নির্বাচন আছে, তারপর হয়তো তার আর মুখ্যমন্ত্রী কুর্সি থাকবে না যদি 2027 অব্দি টেকে। আর এই জায়গাতেই অমিত শাহজির সঙ্গে নাকি তিনি নিজে থেকে কন্ট্যাক্ট করেছেন, এখানে মাছ ধরতে হয়নি, মান নিজে থেকে সেই ঝোলায় পড়ে গেছে। তিনি বলছেন তিনি নাকি প্রপোজাল দিয়েছেন যে এই যে দুরূহ ব্যাপার, আমি এটা নিতে পারছি না, এই অরবিন্দ কেজরিওয়ালের জন্য আলটিমেটলি কেন্দ্রের থেকে সেইভাবে আমি সাপোর্ট পাচ্ছি না। এবং পাঞ্জাবও কিন্তু ঋণের দায়ে ডুবে যাওয়া বাংলারই মতো একটা স্টেট, এবং তাদের যেটা সব থেকে বড় অসুবিধার জায়গা হচ্ছে সেটা হচ্ছে ড্রাগ মাফিয়াদের চোরাচালান। ফলে এই সমস্ত কিছু নিয়ে ভগবান মান কিন্তু খুব ঘেটে আছেন, এবং তিনি যেটা চাইছেন যে তিনি কেন্দ্র সরকারের সাহায্য করবেন। অরবিন্দ কেজরিওয়ালকে তিনি হুট আউট করতে পারেন তখনই যদি কেন্দ্র সরকার তাকে সাহায্য করে। আর অমিত শাহজি সেটাতে এগ্রি করছেন, তার একটাই কারণ, কেননা কানাডাতে জাস্টিন ট্রুডো বিদায় নিয়েছে, সেখানে খালিস্তানিদের অবস্থা খারাপ, ফলে কিছুদিন বাদেই খালিস্তানি পন্থীদের কিন্তু পাঞ্জাবে সমাগমটা অনেক বেশি হবে, এবং সেখানে কিন্তু নতুন করে খালিস্তানি মাথা ব্যথাটা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। প্লাস এই ড্রাগ মাফিয়াদের অত্যাচার বাড়বে। আর এই জায়গাতে পার্টিটা, সরকারটা চালাচ্ছে আম আদমি পার্টি, ঠিক আছে, কিন্তু বকলমে সেটা কন্ট্রোল হবে দিল্লি থেকে। আর ভগবন্ত মানের হাতে বেসিক্যালি হারাবার কিছুই নেই। এখন সেই দিল্লি থেকেই যেটা চলছিল, চালাচ্ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, তাতে করে গালাগালিটা তাকে খেতে হচ্ছিল। কিন্তু যদি কেন্দ্র সরকারের সঙ্গে কোলাবোরেশনে তিনি আসেন, তাহলে এই খালিস্তানি পন্থীদের ঝামেলা যদি মেটানো যায়, এই ড্রাগ মাফিয়া চক্র যদি বন্ধ করা যায়, এবং পাঞ্জাব যে দেনার দায়ে ডুবে আছে সেখান থেকে উন্নয়নমূলক কিছু কাজ করা যায়, তিনি কিন্তু পরবর্তীকালে দরকার হলে আলাদা পার্টি ফর্ম করতে পারেন, নিজস্ব একটা জায়গা তৈরি করতে পারেন, এবং ধীরে 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 সেই জায়গাটাই পাঞ্জাবের ক্ষমতার বৃত্তে থাকতে পারেন। দরকার হলে ভবিষ্যতে তিনি বিজেপির সঙ্গে কোলাবোরেশনে আসতে পারেন। এই রকম একটা জায়গা তিনি তৈরি করতে চাইছেন। ফলে পাঞ্জাব নিয়েও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট আসছে। এর পাশাপাশি যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে মহারাষ্ট্রতেও বিধানসভা নির্বাচন হয়ে গেছে, এবং সেখানে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কিন্তু লোকসভা নির্বাচনে এদের দলই ভালো ফলাফল করেছিল, তারা বেশ কিছু এমপি পেয়ে গিয়েছিল। তারা দেখছে যে ভবিষ্যৎ বলে আর কিছু নেই। উদ্ধব ঠাকরের কোমরটা যেভাবে ভেঙেছে, তিনি আর রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াবার জায়গায় নেই। শরদ পাওয়ারের বয়স হয়ে গেছে। ফলে আগামী দিনে শিবসেনার মুখ একনাথ শিন্ডে এবং এনসিপির মুখ অজিত পাওয়ার। তাই এরা চাইছেন এই শিবিরে জাম্প করতে। অন্যদিকে 240 জন এমপি রয়েছে বিজেপির, তো ওটা 272-এর গন্ডিটা পেরিয়ে যেতে চাইছে, যাতে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুর উপর ডিপেন্ডেন্সিটা কোনো রকমের কিছু না থাকে। আর সেই জায়গাতেই এই এমপিরা মহারাষ্ট্রে তারাও কিন্তু অমিত শাহের সঙ্গে ডিরেক্টলি টাচে আছেন, এবং যে কোনো মুহূর্তে যে কোনো দিন তারা এদিকে জাম্প করতে পারেন। এই জায়গাটা ক্রমশ উজ্জ্বল হচ্ছে, কিন্তু একটা জায়গাতেই জিনিসটা থেমে আছে, সেটা হচ্ছে ওই দল বিরোধী আইন যাতে না লাগে, সেই সংখ্যক এমপি হলেই তবে জাম্পিংটা হবে। এবং এর পাশাপাশি রাজ্যসভার যে জায়গাটা আছে, রাজ্যসভার এমপিটাও কিন্তু খুব দরকার। সেই জায়গাটায় কথাবার্তা চলছে, সেটা হলে এই ঝামেলাটা যে কোনো দিন মিটে যাবে এবং এখানে দলবদলটা হয়ে যাবে। এবং এর মাঝখানে বাংলা নিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে। দেখুন, এখানে ওই দুর্নীতি নিয়ে কি হবে না হবে সেই সব দিকে যাচ্ছি না, কিন্তু বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাটা কিন্তু খুব ভোলাটাইল হয়ে গেছে, এবং বিশেষ করে ওই যে বর্ডারটা রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশিরা খুব ঝামেলা পাকাচ্ছে। এখন মুশকিল হচ্ছে, যেহেতু রাজ্য সরকার কোনো রকম সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না, সুতরাং এই অনুপ্রবেশ আটকানো বা অন্যান্য কাজ সেগুলো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ফলে সেই জায়গাটাকে কিভাবে ট্যাকেল করা যায়, আগামী দিনে বাংলা নিয়ে কিন্তু একাধিক নাকি পদক্ষেপ হতে চলেছে, এবং চারিদিক থেকে ঘিরবে সেই জায়গাটা, সেই জায়গাটা ক্রমশ তৈরি হচ্ছে। কি কিভাবে হবে সেই আপডেট ডেফিনেটলি কারোর কাছেই থাকবে না, তার কারণ হচ্ছে এটা খুব হাই লেভেলের হাই সিকিউর ব্যাপার হচ্ছে। কিন্তু কিছু যে একটা খিচুড়ি পাকছে বাংলা নিয়ে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু জাতীয় মিডিয়াতেও চর্চা হয়ে গেছে। ফলে আগামী দিনে বাংলাতে যেভাবে এই এই রাজ্যের শাসক দল ভাবছিল রাজনীতিটা করবে, সেইটা আর অত সহজ থাকবে না। অমিত শাহী ডোজ আসছে, এবং সেইটা যে কি বড় ধাক্কা যখন আসবে তখন নাকি বোঝা যাবে। দেখা যাক, আমরা তো ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই ডরাই। তাই আলটিমেটলি হোক, আমরা কথা শুনি। অমিত শাহ যখন শুরু করেছেন নিশ্চিতভাবে করবেন, সেই বিশ্বাসটা আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না চোখের সামনে দেখতে পাচ্ছি, কিভাবে বিশ্বাস করি? কি মনে হয় বাংলা নিয়ে কি কি ডোজ হবে? আর অমিত শাহ যে লাস্ট 48 আওয়ার্স দিল্লি নির্বাচনের ফলাফলটা বেরোনোর পর থেকে যে কড়া কড়া স্টেপগুলো নিচ্ছেন, তাতে সত্যিই কি এবার ফুল ফর্মে ব্যাটিংটা শুরু করবেন? 2024-এর 6 জুন, 4 জুন অনেক পিছনে, এবার শুধু আগ্রাসী ব্যাটিং, T20 স্টাইলে ব্যাটিংটা করবেন অমিত শাহ, এবং তাতে
বাংলাতে একটা নতুন রকমের ধামাকা হবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।